হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা আজকে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন মানে সরল ছন্দিত স্পন্দনের যে একটা পার্ট আছে, মানে স্প্রিং যেটা আর কি, যে আমরা জানি যে স্প্রিং দিয়ে আসলে সরল ছন্দিত গতি তৈরি করা সম্ভব আর কি, মানে এই টাইপের একটা তোমার মোশন ক্রিয়েট করা পসিবল। তো সেই স্প্রিং দিয়ে যত ধরনের সমস্যা আছে, আমরা আজকে অনেকগুলো প্রবলেম দেখবো আসলে। বেসিক্যালি সেই প্রবলেমগুলো সলভ করতে করতে আমরা আমাদের কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করবো আর কি, ঠিক আছে? তো এই পুরো ভিডিওটা তোমরা যদি দেখো, তাহলে স্প্রিং দিয়ে তোমাদের যে কোনো জায়গায়, ধরো অ্যাডমিশন টেস্ট কিংবা তোমার এইচএসসি প্রিপারেশন বলো, যেটাই বলো না কেন, কোনো জায়গায় আসলে আটকানো উচিত না। যদি এই পুরাপুরি আমরা যে প্রবলেমগুলো সলভ করব, এগুলো দিয়ে মোরাললেস সবগুলো টপিকই কভার করে ফেলবে আর কি। তো আমরা শুরু করি ফার্স্টে। তো যারা যারা আমাদের সাথে আমাদের ভিডিওগুলো দেখতেছো, তারা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আর এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা নেক্সট এই টাইপের আরো অনেক ভিডিও দেখার জন্য আর কি। হ্যাঁ, তো শুরু করি। দেখো, তো ফার্স্ট যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে এখানে ভূমির উপর একটা ব্লক আছে, সেই ব্লকে একটা স্প্রিং আছে আর কি। হ্যাঁ, স্প্রিং দিয়ে বাঁধা। তো এই স্প্রিং এর যে স্প্রিং কনস্ট্যান্ট তোমরা জানো, স্প্রিং ধ্রুবক, এটা হচ্ছে কে। ক্লিয়ার? তো এখন তোমার এই স্প্রিং এর দেখা যাচ্ছে যে এই একটা ফিক্সড একটা ওয়ালে ধরো যে স্প্রিংটা বাঁধা, আর স্প্রিং এর আরেকটা প্রান্ত এই ব্লকটাতে বাঁধা। এই ব্লকের ভরটা মনে করো যে এম। ক্লিয়ার? তো এখন এই দেওয়াল থেকে এই ব্লকটা স্প্রিং দিয়ে সাম্যাবস্থায় আছে। সেই সাম্যাবস্থার দূরত্বটা কত দেখো, 4.9 মিটার। হ্যাঁ, আর এই দেওয়াল থেকে 10 মিটার দূরে একটা পাথরের খণ্ড আছে। কি আছে বলো? একটা পাথরের খণ্ড। এটা হচ্ছে একটা কি বলো, পাথর খণ্ড। ঠিক আছে? এখন তুমি কি করলা, এই ব্লকটাকে 0.2 মিটার সামনে সরাইলা। কতটুকু সামনে সরাইলা বলো? 0.2, মানে এই যে এখান থেকে এই যে ডিসটেন্স, এটুকু হচ্ছে সামনে সরাইলা। তো এই ব্লকটাকে যদি সামনে সরাও, তাহলে আসলে এখানে কি ঘটনা ঘটবে? আমরা ধরে নিচ্ছি যে এই যে তলটা, এই তলটা হচ্ছে ফ্রিকশনলেস, মানে কোনো ঘর্ষণ নাই। তাহলে এখানে তোমার একটা সরল ছন্দিত গতির সৃষ্টি হবে আর কি। ঠিক আছে? তো সেই সরল ছন্দিত গতিতে কি হবে দেখো, এই ব্লকটা একবার 0.2 মিটার সামনে যাবে, আবার 0.2 মিটার কি করবে বলো, পিছনে যাবে। মানে এইভাবে করে সামনে পিছনে করে ভাইব্রেট করতে থাকবে। এখন কোশ্চেন হলো যে এই যে 10 মিটার দূরে একটা পাথর খণ্ড আছে, সেই পাথর খণ্ডটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ভি বেগে, মানে কত বেগে ছুড়লে তোমার টি ইকুয়াল টু 1 সেকেন্ড পরে তোমার পাথর খণ্ডটি ঠিক আছে, এই যে ব্লকটিকে ঠিক আছে, ব্লকটিকে হিট করবে আর কি। ক্লিয়ার? মানে সেটা কখন, মানে টি ইকুয়াল টু 0 টাইমে তোমার এই টাইমে এই ব্লকটাকেও তোমার হচ্ছে কি করা হয়েছে বলো, এই ব্লকটাকেও ছোড়া হয়েছে। আবার এই যে এই ব্লকটা যখন এই যে এই পজিশনে, মানে এই পজিশনে যখন, তখন হচ্ছে টি ইকুয়াল টু 0 টাইম, মানে এই টাইমে এই ব্লকটাকেও সামনে যেতে দেওয়া হয়েছে, আবার এই পাথর খণ্ডটাকেও তোমার কি করা হয়েছে বলো, সামনে ছোড়া হয়েছে। কত বেগে? ভি বেগে। বুঝে গেছে? ওকে। তো বলছে কি যে টি ইকুয়াল টু 1 সেকেন্ড পর যদি পাথরখণ্ড ব্লকটিকে যদি হিট করে, তাহলে তোমার সেই যে বেগটা দরকার, হিট করলে ভি ইকুয়াল টু হচ্ছে কত, মানে তোমার বেগের মানটা হচ্ছে কত, মানে কত বেগে ছুড়লে 1 সেকেন্ড পরে এই পাথরখণ্ডটা ব্লকটাকে গায়ের উপর যে পড়বে আর কি। বুঝতে পারছি? তো আসো আমরা একটু সলভ করার ট্রাই করি। সেটা হচ্ছে কি যে তোমরা এই জিনিসটার জন্য, এটার জন্য আসলে আরেকটা ইনফরমেশন দরকার। সেটা হচ্ছে এই যে ব্লকটা, এই ব্লকটার পর্যায়কাল কিংবা ওমেগা দেওয়া আছে। ধরো ওমেগা ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে টয়েস পাই বাই 3, ওমেগার মানটা দেওয়া আছে। হ্যাঁ, আমরা যদি আসলে কে জানতাম, তাহলে আসলে ওমেগার মান বের করা যেত। তো এখানে কোশ্চেনে ডাইরেক্ট ওমেগার মানই বলে দিছে আর কি। হ্যাঁ, তো এই ওমেগার মান দিয়ে আমরা কিভাবে করে, দেখো এই ব্লকটার কতটুকু দূরত্ব গেলে এই পাথর এই ব্লকটাকে হিট করবে, মানে এই পাথর খণ্ডটা কতটুকু দূরত্ব যে এই ব্লকটাকে হিট করবে, সেই দূরত্বটা বের করা আসলে দরকার। ঠিক আছে? মানে আমাদের বেসিক্যালি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে তোমার পাথর খণ্ডটা কতটুকু দূরত্ব যাবে এই ভূমি বরাবর। হ্যাঁ, মানে আনুভূমিক দূরত্ব যেটা, সেটা কতটুকু যাবে বলো, যে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে 1 সেকেন্ড পরে এই ব্লকটা যতটুকু সামনে যাবে,
আর এই ব্লক থেকে এ যতটুকু পিছনে ছিল আর কি, ঠিক আছে, এই জিনিসটা আসলে দরকার। ওকে ফাইন। তো দেখো এখন জিনিসটা আসলে কি, যে এখান থেকে এইটুকু ছিল হচ্ছে 4.9, এখান থেকে এইটুকু ইকুয়াল টু হচ্ছে কত বলো, 5.1, রাইট? তো এখানে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে আমরা তো জানি যে আমাদের যে x, সেই x ইকুয়াল টু হচ্ছে কি বলো, a cos ওমেগা t। তাহলে t ইকুয়াল টু 1 সেকেন্ডের জায়গায় তারপর ওমেগার মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা a এর মান পেয়ে যাব। তো a ইনটু, আচ্ছা দেখো এখানে a কত বলো তো, a হচ্ছে 0.2 মিটার, 0.2 মিটার cos ওমেগা, ওমেগা মানে হচ্ছে কত বলো, 2 পাই বাই 3, t মানে হচ্ছে কত বলো, 1 সেকেন্ড। cos 2 পাই বাই 3 এর মানটা কত বলো, cos 2 পাই বাই 3 মানটা কত, cos 2 পাই বাই 3 মানে হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে হচ্ছে কত, মাইনাস হাফ। তো মাইনাস হাফ মানে কতটুকু যাবে বলো, মাইনাস 0.1। মানে আমরা যদি এই পজিশনটাকে জিরো পজিশন ধরি তাহলে সে বাম দিকে সরে আসবে, ঠিক আছে, বাম দিকে কতটুকু সরবে, 0.1। তার মানে এই ব্লকটা সামনে 0.1 পরিমাণ সামনে সরে যাবে, ঠিক আছে। তাহলে এই পাথরখণ্ডটা কতটুকু ডিসটেন্স ক্রস করা লাগবে খেয়াল করো তো, এখান থেকে শুরু করে এই ডিসটেন্সটুকু না, তাহলে এখান থেকে শুরু করে এইটুকু ছিল হচ্ছে 4.9, তারপর এখান থেকে এই যে ডিসটেন্সটা এতটুকু ছিল হচ্ছে তোমার 0.2, এতটুকু সে আসছে আর সামনে সরে আসছে, তাহলে আর কতটুকু আছে বলো তো, 5 মিটার আছে। একটু ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো আর কি, ঠিক আছে। মানে এই ব্লকটা 0.2 থেকে আর 0.1 মিটার সামনে সরে আসছে। এই যে আমরা এখানে দেখছিলাম সে ফার্স্টে 4.9 এ ছিল, তাকে আমরা 0.2 মিটার সামনে নিয়ে গেলাম, সামনে গেলে কত হলো বলো, 5.1। তাইলে এই t ইকুয়াল টু 1 সেকেন্ড পরে সে আরো 0.1 মিটার সামনে সরে আসছে। হ্যাঁ, তাইলে সে এখন এখান থেকে কতটুকু দূরে আছে বলো, 5 মিটার। তাহলে এখান থেকে এই পাথরখণ্ডটার দূরত্ব তো 10 মিটার, তাহলে পাথরখণ্ডটা যদি 1 সেকেন্ড পরে হিট করতে হয় তাহলে তার কত অনুভূমিক দূরত্ব অতিক্রম করতে হবে, 10 মাইনাস 5, তার মানে হচ্ছে 5 মিটার। ওকে ফাইন, আমরা পেয়ে গেলাম। তার মানে পাথরখণ্ডটার যে আনুভূমিক পাল্লা সেটা হইতে হবে হচ্ছে কত বলো, 5। তো তোমরা অবশ্যই আনুভূমিক পাল্লার যে ফর্মুলা আছে সেটা জানো। আনুভূমিক পাল্লার ফর্মুলাটা কি বলো, v0 স্কয়ার sin 2 আলফা বাই g। তা আমাদের আসলে v এর মানটাই দরকার, যে v স্কয়ার sin 2 আলফা, আলফা দেখো দেওয়া আছে এখানে 45 ডিগ্রি, তাহলে 2 আলফা করলে কত আসবে বলো, sin 90 ডিভাইডেড বাই g, g মানে হচ্ছে কত, 9.8। সুন্দর, তাহলে আমরা এখানে সুন্দর মতো করে v স্কয়ার ইকুয়াল টু আসতেছে হচ্ছে 5 ইনটু 9.8, 5 ইনটু 9.8 করলে কত আসে বলো, 49, 49 কে রুট করলে কত আসে, 7। দেখো আমাদের ক্যালকুলেটরও লাগলো না আর কি, ঠিক আছে। তাহলে v ইকুয়াল টু হচ্ছে কত, 7 মিটার পার সেকেন্ড। সুন্দর, ওকে। তো আশা করি তোমরা এই টাইপের প্রবলেম যদি থাকে, এরকম থাকে, যদি ওমেগা না দেওয়া থাকতো, দেখো ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি, রুট ওভার কে বাই এম। তাহলে আমরা যদি এই ব্লকটার ভর জানতাম আর কে এর মান যদি দেওয়া থাকতো, আমরা কিন্তু ওমেগার মানও বের করতে পারতাম। মানে এই জিনিসটা যে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, ঠিক আছে, এটা দিয়ে আমরা ওমেগা বের করে ফেলতে পারতাম যদি ওমেগার মানটা না দেওয়া থাকতো আর কি। যদি কে এর মান আর এম এর মান দেওয়া থাকে তাহলে আমরা ওমেগার মানটা বের করতে পারবো। ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা ছিল হচ্ছে যে এইখানে একটা, আচ্ছা এটা মুছে দেই, এই প্রবলেমটা শেষ। নেক্সট প্রবলেম হচ্ছে তোমার যে আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক একই রকম একটা আনুভূমিক ইয়া আছে, তল আছে, আর একটা হচ্ছে উলম্ব তল আছে। হ্যাঁ, একটা আনুভূমিক তল আর একটা হচ্ছে কি বলো, উলম্ব তল। দেখতে পাচ্ছ এই যে উলম্ব তলে হচ্ছে তোমার একটা স্প্রিং আছে। হ্যাঁ, সেই স্প্রিং এর যে স্প্রিং কনস্ট্যান্ট, সেই স্প্রিং কনস্ট্যান্ট ধরে নাও হচ্ছে কে। হ্যাঁ, তো এটা থেকে কিছু দূর সামনে তোমার দুইটা বস্তু রাখা আছে, দুইটা বস্তুর ভর সেম, প্রত্যেকটার ভরই হচ্ছে কত বলো, এম। সেই বস্তুর উপর, একটা বস্তুর উপর আর একটা বস্তু রাখা আছে, কিন্তু এই স্প্রিংটা এক প্রান্ত হচ্ছে দেওয়ালে বাঁধা আর এক প্রান্ত হচ্ছে একটা ব্লকে বাঁধা, একটা ব্লক। আচ্ছা, এই ব্লকের সাথে এই ব্লকের মানে ভিতরে একটা ফ্রিকশন আছে আর কি, মানে ঘর্ষণ আছে। সেই ঘর্ষণের যে ঘর্ষণ গুণাঙ্ক, সেই ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ এস। ঠিক আছে, তো এখন তোমাকে বলা হয়েছে যে এই দুইটা বস্তুকে যদি এ পরিমাণ সামনে সরায় নেওয়া হয়, এ পরিমাণ, ঠিক আছে, কত পরিমাণ সামনে সরানো হয়েছে, এই যে এখান থেকে এই যে যতটুকু সরানো হয়েছে এতটুকু হচ্ছে কত বলো, এ। যদি এ পরিমাণ সামনে সরানো হয় তাহলে ব্লক দুইটা একই সাথে সরল ছন্দিত গতি লাভ করে। কি করে বলো, ব্লক দুইটা একই সাথে সরল ছন্দিত গতি লাভ করে। ফাইন,
মানে জিনিসটা হচ্ছে আমরা যদি একটু আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করি, মানে এই ব্লকটা এটারও ভর m ছিল, এটারও ভর m ছিল, এটারও ভর হচ্ছে কত বলো m। হ্যাঁ, তাইলে আমরা যদি এই দুইটা ব্লককেই মানে স্প্রিং সহ যদি আরেকটু সামনে এই পরিমাণ সামনে নিয়ে যাই, তাহলে ব্লক দুইটা মানে তাদের ভিতরে কোনো আপেক্ষিক বেগ ছাড়া, মানে এই যে এমন না যে জিনিসটা এই প্রথম ব্লকটা সামনে চলে আসতেছে এই ব্লককে রেখে, এদের ভিতরে আবার একটা ঘর্ষণ আছে, বলে দিছে যে দুইটা তলের ভিতরে যে ফ্রিকশন মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সেটা হচ্ছে μs। এখন তোমাকে বলছে যে এই কন্ডিশনে সর্বোচ্চ ঘর্ষণ বলের মান বের করতে বলছে। কি বলছে বলো? সর্বোচ্চ ঘর্ষণ বলের মান বের করতে বলছে। এখন আসো আমরা খুব সহজ ভাবে করে ফেলি, তুমি বুঝতেই পারতেছো যে সর্বোচ্চ ঘর্ষণটা কোথায় হবে। সর্বোচ্চ ঘর্ষণ হবে হচ্ছে তার এই এ পরিমাণ সামনে নিয়ে গেলে। হ্যাঁ দেখো, আমি যদি ব্লকটাকে এইখানে রাখতাম আর একটু সামনে রাখতাম, তাইলেও কিন্তু সে কি করতো না, সে হচ্ছে উপরেরটা সামনে চলে যাইতো না, মানে নিচেরটাকে রেখে সামনে চলে যাইতো না। তো এই পরিমাণ রাখার কারণে যেহেতু তোমার ব্লকটা দুইটা ব্লকই একই সাথে যাচ্ছে, তাহলে এই পজিশনে আসলে তোমার কি বিরাজ করবে বলো? সর্বোচ্চ ঘর্ষণ বিরাজ করবে। ওকে ফাইন। তো এখন খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো যে এই ব্লকের এই উপরের যে ব্লকটা, উপরের ব্লকের উপর কয়টা বল আছে? দুইটা বল আছে। একটা হচ্ছে তোমার এফ কে মানে ঘর্ষণ বল যেটা সেটা, আরেকটা বল হচ্ছে কি বলো? আরেকটা বল হচ্ছে তাকে এই স্প্রিংটা টানতেছে। কি বলে টানতেছে বলো? কে এ। আমরা সবাই জানি যে স্প্রিং এর উপর একটা স্প্রিং কে যদি আমি x পরিমাণ সামনে সরাই, তাহলে স্প্রিং এর দ্বারা যে তুমি যে ভিতরে যে বলটা সৃষ্টি হয় সেই বলটা হচ্ছে F = kx। হ্যাঁ, তাহলে এই বস্তুটার উপর কি পরিমাণ বল কাজ করতেছে? দেখো F = কত কাজ করতেছে? k a। তাহলে উপরের বস্তুটা দেখো, দুইটা বস্তু তো একই সাথে সামনে যাচ্ছে, তাই না? তাইলে তোমার আমরা কি বলতে পারি যে প্রথম বস্তুর ক্ষেত্রে কে এ মানে সামেশন অফ F = ma। তো তাহলে একটা বল হচ্ছে কে এ আর একটা বল হচ্ছে তার ঘর্ষণ বল মানে F কে যেটা আর কি। ঠিক আছে, এটা ইকুয়াল টু হচ্ছে কি বলো? এটা ইকুয়াল টু হচ্ছে ma। ক্লিয়ার? আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তো কোনো ঘর্ষণ নেই। আচ্ছা, এই যে তলটা, এই তলটাকে মনে করো ঘর্ষণ লেস, মানে নিচের যে তলটা আর কি, অনুভূমিতে যে তলটা আছে আর কি। ঠিক আছে, তাহলে এই বস্তুটার উপরে তো কোনো স্প্রিং এর কোনো কিছু নাই, আছে? স্প্রিং এর কোনো প্রভাব তো নাই, স্প্রিং তো শুধু উপরেরটাই বাধা, তাই না? দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তোমার কি ঘটনা ঘটতেছে? দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তোমার তো এই যে বস্তুটা, এই বস্তুটা তো যে সামনে যাচ্ছে, কার জন্য সামনে যাচ্ছে বলো তো? এই প্রথম বস্তুটা তাকে একটা ঘর্ষণ দিচ্ছে, ঘর্ষণ বলটা দিচ্ছে, যে বলে মনে করো যে সে সামনের দিকে যাইতে যাচ্ছে, কিন্তু এই বস্তুটা বাধা দিচ্ছিল। হ্যাঁ, এই বস্তুটা বাধা দিচ্ছিল কে? নিচের বস্তুটা। তাহলে নিচের বস্তুটাকে সে সাথে নিয়ে যাচ্ছে কেন? কারণ সে নিচের দিকে একটা ঘর্ষণ দিচ্ছে, এই জন্য সে নিচে যাচ্ছে। তো আমি জিনিসটা একটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে বলি। ধরো যে তুমি ছোটবেলায় একটা জিনিস ছিল যে ওই যে তোমার সুপারি গাছের যে একটা ডাল থাকে আর কি। ঠিক আছে, ওই জিনিসটা তুমি যদি কেটে ফেলো, তো কেটে ফেলার পরে মানুষ ওই ছোট ছোট বাচ্চারা দেখবা যে ওটার উপরে বসে, তারপর আরেকজন হচ্ছে সেটা ধরে টানে আর কি। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় কি যে বাচ্চার ভর যদি একটু কম হয়, তাহলে ওই ডালটা টান দিলে সে সামনে চলে যায় আর কি। ঠিক আছে, বাচ্চাটা নিচে পড়ে থাকে। তো জিনিসটা ঠিক এরকম যে তুমি উপরের জোনটা ধরে টানতেছো, হ্যাঁ, কিন্তু তোমার নিচের জোন হচ্ছে তোমার স্থির আছে। তাহলে নিচের জন্য সহ যদি নিতে হয়, তাহলে এখানে ঘর্ষণ বলটা কার সমান হইতে হবে? দেখো, ত্বরণের সমান হইতে হবে। তো এখানে যেহেতু দুইটা বস্তু একই সাথে যাচ্ছে, তাহলে আমরা F K = কি বলতে পারি বলো? ma। ঠিক আছে, তাহলে আমরা যদি F K এর মানটা যদি এখানে বসাই দেই, তাহলে আমরা পাচ্ছি দুইটা সমীকরণ থেকে Ka - F K। আমাদের F K টাই দরকার, তাহলে m এর জায়গায় আমরা F K বসাই দেই, তাহলে আসতেছে হচ্ছে 2F K = হচ্ছে কি বলো? K। ঠিক আছে, F K = তাহলে কত আসতেছে বলো? ঘর্ষণ বল যেটা, সেটা কত আসতেছে? ঘর্ষণ বলের মানটা আসতেছে হচ্ছে তোমার Ka/2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার যে সর্বোচ্চ ঘর্ষণ বল। দুইটা বস্তু, একটার উপরে যদি আরেকটা থাকে, আমরা যদি উপরের বস্তুটাকে ধরে যদি টানি আর কি। ঠিক আছে, তারা যদি দুইটা বস্তু তখন যদি একই সাথে যায়, তাহলে তাদের ভিতরে দুইটা বস্তুর ভিতরে যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে Ka/2। ওকে ফাইন। তো এখন আসো, এখন হচ্ছে আমরা স্প্রিং এর একটু মজার ব্যাপারটা একটু খেয়াল করি আর কি। মানে দুইটা স্প্রিং এ কেটে মাঝে মাঝে তোমার এই যে সমান্তরালে যোগ করে, আবার হচ্ছে যে তোমার সিরিজে লাগায়। হ্যাঁ, একটু খেয়াল করো তো যে তোমার কাছে একটা স্প্রিং আছে, যদি স্প্রিংটায় তুমি যদি মাঝখান দিয়ে কেটে ফেলো,
মানে স্প্রিংটাকে যদি ছোট করে ফেলো, ছোট করে ফেলার পরে আগেও যে বল প্রয়োগ করতেছিল এখনো সেম বলই প্রয়োগ করতেছো, তাহলে আগে যতটুকু বাড়তেছিল মানে কিংবা আগে যত সহজে তুমি তার দৈর্ঘ্য প্রসারণ ঘটাতে পারতেছিলা, স্প্রিংটাকে ছোট করার পরে কি সে ওই পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হবে? হবে না। তাহলে কি ঘটনা ঘটতেছে বলতো? যে আমি আগেও যে বল দিচ্ছি এখনো সেই বল দিচ্ছি, কিন্তু আগে যে পরিমাণ এক্স বাড়তেছিল এখন সেই পরিমাণ এক্স বাড়তেছে না। তো আমরা কি শিখছি দেখো, আমরা শিখছি হচ্ছে যে স্প্রিং এর ক্ষেত্রে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, মাইনাস ফাইনাস বাদ দাও, মাইনাস বাদ দাও, এই এফটা হচ্ছে ধরো স্প্রিং এর ভিতরে যে প্রত্যায়নী বলটা সৃষ্টি হচ্ছে সেটা। তাহলে এফ ইকুয়াল টু তোমার কত আসতেছে দেখো, এফ ইকুয়াল টু আসতেছে হচ্ছে কে ইনটু এক্স। ক্লিয়ার? ওকে, তাহলে একটু বোঝার চেষ্টা করি। এই যে এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, তো এই স্প্রিংটাই আমি একটা এম ভরের একটা বস্তু ঝুলাইলাম, ঝুলাইলে এখন এই স্প্রিংটাকেই আমি কেটে ফেললাম, কেটে অর্ধেক করে ফেললাম। হ্যাঁ, অর্ধেক করে ফেললে আবার সেই সেম এম ভরের বস্তুটাই ঝুলাইলাম, আবার আরো অর্ধেকে এম ভরের বস্তুই ঝুলাইলাম। তাহলে আমি আসলে কি করছি দেখো তো, আমি আসলে তোমার এই স্প্রিংটাকে সমান দুই ভাগে ভাগ করছি। ঠিক আছে, এর লেন্থটা ছিল হচ্ছে এল, টোটাল লেন্থ যদি l/2 এল হয় তাহলে এটুকু হচ্ছে l/2, তার মানে এটাও l/2, এটাও l/2। ঠিক আছে, তাইলে দেখো খেয়াল করো যে এই ক্ষেত্রে তোমার দৈর্ঘ্য প্রসারণ যতটুকু হচ্ছিল মানে x যতটুকু হচ্ছিল, এই ক্ষেত্রে কিন্তু x টা ততটুকু হবে না। কি হবে বলো? কম হবে। কিন্তু তুমি কি করছো দেখো, f কিন্তু তুমি কি করছো? সমানই রাখছো। তাইলে খেয়াল করো যে এটা হচ্ছে l/2। হ্যাঁ, তাহলে আমাদের f এর মান যেহেতু সেম আছে, আমরা কি করছি, x টা তাহলে কি হয়ে গেছে, x টা হয়ে গেছে হচ্ছে x/2। তাহলে আমার যেহেতু f কে সেম বানাইতে হবে, তাহলে k কে কি হতে হবে দেখো, k কে 2 কে হতে হবে। তার মানে আমরা এখানে কি বুঝলাম? আমরা বুঝলাম আমরা যদি একটা স্প্রিং এর দৈর্ঘ্য যদি কমাই তাহলে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টটা কি হয় বলো? বৃদ্ধি পায়। আর দৈর্ঘ্য যদি বাড়াই তাহলে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টটা হ্রাস পায়। বুঝা গেছে? তাহলে এই কথাটা মাথায় রাখবা জাস্ট, যে স্প্রিং কনস্ট্যান্টের সাথে মানে কে এর সাথে তার দৈর্ঘ্য প্রসারণের যে সম্পর্ক কিংবা স্প্রিং এর দৈর্ঘ্যের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে 1/l। কে ইজ প্রপোর্শনাল টু কি বলো? 1/l। বুঝা গেছে? ওকে, তো এখন দেখো, এখন হচ্ছে যে একটা স্প্রিং কে তুমি যদি এমন ভাবে কাটলা যে এক জায়গায় হচ্ছে যে 2 ভাগ, এক জায়গায় আছে হচ্ছে 3 ভাগ, মানে জিনিসটা হচ্ছে একটা স্প্রিং কে তুমি ধরো সমান 3টা ভাগে ভাগ করবা আর কি। ঠিক আছে, এখানে একটা পোরশন, এই পাশে হচ্ছে দুইটা পোরশন, মানে এইটুকু হচ্ছে l/3, এটুকু হচ্ছে 2l/3। তাহলে এই 2l/3 এর যে পোরশনটা, মানে এই যে 2l/3 এর যে পোরশনটা, 2l/3 এর যে পোরশনটা, তো এই 2l/3 এর পোরশনের স্প্রিং কনস্ট্যান্ট কি হবে? যদি এই পুরাটার স্প্রিং কনস্ট্যান্টটা যদি k হয়, সম্পূর্ণ অংশটা মানে l এর যে স্প্রিং কনস্ট্যান্ট যদি k হয়, তাহলে 12/3 এর স্প্রিং কনস্ট্যান্টটা কি হবে? সহজ সিম্পল দেখো, এই যে এই থিওরি দিয়ে আমরা বের করে ফেলতে পারি। তাহলে k ইজ প্রপোর্শনাল টু কি বলো? 1/l। ঠিক আছে, তাহলে এইটার স্প্রিং কনস্ট্যান্টটা যদি k প্রাইম হয়, ঠিক আছে, এটা স্প্রিং কনস্ট্যান্টটা যদি k প্রাইম, আচ্ছা আমরা এখানে সহজভাবে বোঝার চেষ্টা করি। k ইজ প্রপোর্শনাল টু যদি 1/l হয় তাহলে k ইকুয়াল টু কত আসতেছে বলো? k ইকুয়াল টু ধরে নাও যে তোমার p/l, মানে p হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা এইখানে তাহলে কি বলতে পারি, এইটার যে স্প্রিং কনস্ট্যান্ট সেটা তো নিশ্চয়ই সেম হবে না, সেটা k প্রাইম হবে। তাহলে k প্রাইম ইজ প্রপোর্শনাল টু কত হবে এই ক্ষেত্রে বলো? 1/2l/3। বুঝা গেছে? 1/2l/3। তাহলে তোমার দেখো যে k প্রাইম আমরা যদি আরেকটা প্রপোর্শনাল কনস্ট্যান্টটা যদি আমরা যদি এখানে একটা আনি, তাহলে ধরো তাহলে এখানে এই কনস্ট্যান্টটা সেম, তাহলে আমাদের সেই সেম p আসবে। তাহলে p বাই কত আসতেছে দেখো? 12/3। তাহলে কি আসতেছে? 3/2 ইনটু p/l। তো এই p/l মানে কি ছিল দেখো? k ছিল। তাহলে k প্রাইম ইকুয়াল টু কি হলো? k প্রাইম ইকুয়াল টু হলো হচ্ছে 3/2 ইনটু k। খুব সহজ ভাবে বললে, এখানে 12/3 করছো তো, তাহলে তোমার k প্রাইম ইকুয়াল টু হবে হচ্ছে 3/2 ইনটু k। আমি এটাকে কি করছি? 1/3 করছি তো, তাহলে 1/3 এর পোরশনের 1/3 পোরশনের যে স্প্রিং কনস্ট্যান্ট, সেই স্প্রিং কনস্ট্যান্টটাও যদি k প্রাইম হয় তাহলে এটা হবে হচ্ছে 3k। বুঝা গেছে? তো এখন আসো যে একাধিক স্প্রিং কে যদি আমরা সমান্তরালে সিরিজে লাগাই, হ্যাঁ, এটা একটু জাস্ট মাথায় রাখতে হবে। তো তুমি কি করছো, ধরো
তুমি এমন করছো আর কি যে এইখানে একটা স্প্রিং আছে, এইখানে একটা স্প্রিং আছে, আর একটা স্প্রিং আছে, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা স্প্রিং কনস্ট্যান্ট। এখানে একটা বস্তু ঝুলাইছো, এটা হচ্ছে তোমার স্প্রিং কনস্ট্যান্ট K1, এটা স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে K2, আর এখানে তুমি যে বস্তুটা ঝুলাইছো সেটা হচ্ছে m ভরের বস্তু ঝুলাইছো। তো তাইলে দেখো যদি দুইটা বস্তু, তাহলে এদের তুল্য যে স্প্রিং কনস্ট্যান্ট, তুল্য স্প্রিং কনস্ট্যান্টটা কি হবে? সেটা হবে হচ্ছে তোমার K ইকুয়াল টু, মানে আমরা এখানে হচ্ছে রোধের সূত্র ইউজ করব না, আমরা এখানে দেখো যে ধারকের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় পড়ছো না, এটার প্রুফ খুব সহজ, খুব সিম্পল। দেখো যে আমরা এই যদি m ভরের বস্তু ঝুলাই, তাহলে এই K1 যে স্প্রিংটা, এরও x পরিমাণ তোমার সরণ হবে, K2 এরও কি হবে বলো, x পরিমাণে সরণ হবে। দুইটার ক্ষেত্রে কিন্তু কি দেখো, দুইটার ক্ষেত্রে তোমার বলের মানও কিন্তু সমান। তাহলে আমরা x ইকুয়াল টু, তাহলে আমরা কি বলতে পারি, f ইকুয়াল টু আমরা কি জানি বলো, f ইকুয়াল টু আমরা জানি হচ্ছে kx। তাহলে প্রথম স্প্রিং এর ক্ষেত্রে f টা সমান, তাহলে f ইকুয়াল টু কি আসতেছে বলো, K1 ইনটু হচ্ছে কি আসতেছে বলো, x আসতেছে। দ্বিতীয় স্প্রিং এর ক্ষেত্রে যে বলটা, সেই বলটা কত আসতেছে বলো, f ইকুয়াল টু হচ্ছে K2 ইনটু হচ্ছে কি বলো, x। আচ্ছা এখানে f হবে না, হ্যাঁ এখানে হচ্ছে f/2 হবে, যদি আমরা সমান দুই ভাগে ভাগ করে দেই আর কি, ঠিক আছে, যে যদি m বলটা ঝুলাই তাহলে তো এই দুইজনই ধরে রাখছে আসলে। তো এই থিওরি ইউজ করে আমাদের যে fx মানে যে তুল্য স্প্রিং কনস্ট্যান্টটা আসবে k, সেই k ইকুয়াল টু আসবে হচ্ছে K1 প্লাস K2। মানে আলটিমেটলি তোমার যে স্প্রিং, যদি তুমি একটা স্প্রিং কে মাঝখান দিয়ে কেটে তারপর যদি দুটো সমান্তরালে লাগাও, তাহলে তাদের তুল্য, যদি বলে যে তুল্য স্প্রিং কনস্ট্যান্টটা কত, তাহলে হচ্ছে আমরা কি করব দেখো, জাস্ট নরমালি সিম্পলি যোগ করব। ওই যে ধারকের ক্ষেত্রে আমরা যেমন করতাম, ধারকের ক্ষেত্রে সমান্তরালে থাকলে আমরা কি করতাম বলো, যোগ করতাম। তো এই ক্ষেত্রেও আমরা সমান্তরালে থাকলে যোগ করব, আর যদি সিরিজে থাকে দেখো, এই যে এটা হচ্ছে K1 একটা স্প্রিং, এরপরে আরেকটা স্প্রিং, তার সাথে আমি সিরিজে যোগ করলাম K2, তাহলে এদের যে তুল্য ধারকত্ব, এই স্প্রিংটা যে তুল্য ধারকত্ব, সেটা হবে হচ্ছে 1/k ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2। এটা প্রুফটা খুব সিম্পল, একই সেম একই স্টাইলে আমরা প্রুফ করতে পারি। এখানে একটা তুমি যদি m ভরের বস্তু ঝুলাও, তাহলে তার x পরিমাণ সরণ হবে, সেই x টা কার কার ভিতরে ডিস্ট্রিবিউটেড থাকবে দেখো, এর ভিতরে আর হচ্ছে কি এর ভিতরে। আর এখানে ডিস্ট্রিবিউটেডটা কি ছিল, এখানে ডিস্ট্রিবিউশনটা ছিল হচ্ছে তোমার এই K1 আর K2 তে ভরটা মানে বলটা ডিস্ট্রিবিউশন হয়েছিল, আর এখানে ডিস্ট্রিবিউশনটা কি হয়েছে দেখো, দূরত্বটা ডিস্ট্রিবিউশন হয়েছে। বুঝতে পারছি? তো এইভাবে করে আমরা প্রুফ করতে পারি। এই যে এটা হচ্ছে তুমি দুইটা স্প্রিং যখন তোমার সমান্তরালে, আর এটা হচ্ছে কখন, দুইটা স্প্রিং যখন সিরিজে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাতে প্রায় তোমার কোশ্চেন আসে। এখন আমরা লাস্ট একটা কোশ্চেন সমাধান করি আর কি। হ্যাঁ, লাস্ট কোশ্চেনটা হচ্ছে তোমার এমন ছিল, কি হয়েছে যে তোমার একটা সরল ছন্দিত গতিতে, সরল ছন্দিত গতিতে চলমান একটি কণা, ঠিক আছে, সরল ছন্দিত গতিতে তোমার চলমান একটা কণা। হ্যাঁ, তোমার সে হচ্ছে যখন তোমার তার গতিপথের কণা, তার গতিপথের 2/3 দূরত্বে থাকা অবস্থায় এক ধাক্কায় বেগ, ঠিক আছে, বেগ 3 গুণ করা হলে তার বিস্তার, ঠিক আছে, তার বিস্তার কত হবে, মানে নতুন বিস্তার কত হবে আর কি। বুঝতে পারছি? ওকে, তাহলে দেখো, তাহলে আমরা হচ্ছে নরমালি ভি বের করার ফর্মুলাটা আমরা কি জানি, ভি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ওমেগা ইনটু √a² মাইনাস x²। মানে জিনিসটা হচ্ছে কি, ওই যে মাঝে মাঝে ক্রিকেটাররা, ক্রিকেট প্লেয়াররা যারা ব্যাটসম্যান, তারা যে তোমার প্র্যাকটিস করে না, উপরে একটা দড়ি বেঁধে বল বেঁধে তারপর যে ব্যাট দিয়ে প্র্যাকটিস করে না, তো হঠাৎ করে তাহলে একবার বাড়ি দিয়ে জিনিসটা হচ্ছে এভাবে দোল খাচ্ছে। তো এই দোল খাওয়ার এই বস্তুটার এই যে মাঝামাঝি যখন, তখন তো সাম্যাবস্থা, তো সাম্যাবস্থা থেকে যখন 2/3 তে আর কি, সাম্যাবস্থা মানে x = 0, তার 2/3 তে মানে সর্বোচ্চ অবস্থানে না, তার থেকে একটু এই পাশে আর কি,
তো ওইখানে যখন তখনই ধরো যে ব্যাট দিয়ে বাড়ি দেওয়া হয়েছে, মানে তার উপর ফোর্স ক্রিয়েট করা হয়েছে, তাহলে তার বিস্তারটাও কি হয়ে যাবে দেখো, বড় হয়ে যাবে। মানে আগে যদি আস্তে আস্তে এইভাবে করে তোমার দোল খায়, তাহলে এখন সে কি হয়ে যাবে, একটু বেশি দূরে যাবে আবার আসবে, বেশি দূরে যাবে আবার আসবে, এভাবে করে যেতে থাকবে। তাহলে এই পরিবর্তিত বিস্তারটা কত আর কি, ঠিক আছে। কখন তার উপর সেই বল প্রয়োগটা করা হয়েছে 2/3 অফ a তে। কি পরিমাণ বল প্রয়োগ করে কি করা হয়েছে দেখো, বল প্রয়োগ করে তার বেগটাকে 3 গুণ করা হয়েছে, v কে 3v করা হয়েছে। ওকে ফাইন। তো এখন দেখো, এখন তাহলে আমরা এখানে কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি হচ্ছে v ইকুয়াল টু আমরা জানি ওমেগা ইনটু √a স্কয়ার মাইনাস কি বলো a স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে। তো আমরা যদি এখানে এইভাবে চিন্তা করি যে তার বেগটা কি হয়েছে বলো, তার বেগটা হচ্ছে তোমার দ্বিগুণ হয়েছে, হ্যাঁ সরি দ্বিগুণ না 3 গুণ করা হয়েছে। তাহলে 3 গুণ করা হলে তার যে পরিবর্তিত যে বিস্তারটা, সেই পরিবর্তিত বিস্তারটা কত হবে। আচ্ছা তাহলে দেখো যে ওমেগা ইনটু √af, ধরো af ফাইনাল af স্কয়ার মাইনাস x স্কয়ার। তো x মানে কত দেখো, x মানে হচ্ছে তোমার এই যে 2/3 অফ a, এটার কি বলো, এটার হচ্ছে হোল স্কয়ার, ক্লিয়ার। এটার হোল স্কয়ার ইকুয়াল টু এই যে বেগটা, এই বেগটা হচ্ছে কি, এই বেগটা হচ্ছে তার আদি যে বেগ, সেই বেগের 3 গুণ। 3 গুণ মানে ওমেগা ইনটু √, আচ্ছা এখানে এটা 3 দিতে হবে, 3 গুণ যেহেতু 3 ইনটু ওমেগা ইনটু √a স্কয়ার, মানে আগে যে বেগটা ছিল সেই বেগের 3 গুণ, তাহলে a স্কয়ার মাইনাস 2a/3 এর কি বলো হোল স্কয়ার। তাহলে ওমেগা ওমেগা দেখো কাটাকাটি চলে যাচ্ছে, আমরা যদি স্কয়ার করে দেই তাহলে আসতেছে হচ্ছে af স্কয়ার মানে ফাইনাল স্কয়ার 4a স্কয়ার বাই 9, ঠিক আছে। এটা ইকুয়াল টু হচ্ছে কত আসতেছে, ওমেগা তো ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 9 ইনটু এটাকে যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে ইনটু 5a স্কয়ার বাই 9, মানে a স্কয়ার মাইনাস 4a স্কয়ার বাই 9 কে যদি করি তাহলে 5a স্কয়ার বাই 9 আসবে। তো আমাদের এইখানে দেখো, এখানে তাহলে af স্কয়ার ইকুয়াল টু কি আসছে 4a স্কয়ার বাই 9 কে আমরা কি করব দেখো, সামনে নিয়ে যাব। সামনে যদি নিয়ে যাই তাহলে আমাদের এই পাশে তো 5a স্কয়ার আছে, এর সাথে প্লাস তোমার 4a স্কয়ার বাই 9 যোগ হবে। তো যোগ যদি হয় তাহলে আলটিমেটলি ফাইনালি আসে হচ্ছে তোমার 49a স্কয়ার বাই 9। থেকে যদি রুট করলে তোমার যে ফাইনাল যে তোমার যে বিস্তারটা সেটা আসবে হচ্ছে 7a/3। কি আসবে বলো, 7a/3। মানে কি হয়েছে দেখছো, যে দ্বিগুণের চাইতেও বেশি বাড়ছে কিন্তু সেটা কিন্তু তুমি যদি বেগ দ্বিগুণ করো তাহলে তোমার কিন্তু কি বলে যে বিস্তারটাও কিন্তু দ্বিগুণ আনে। বিস্তার কত হয়েছে দেখো 7a/3। খেয়াল রাখতে হবে কিন্তু এই জিনিসগুলো বেশ ইম্পর্টেন্ট। আমরা লাস্ট একটা ম্যাথ করি, তোমাদের কাছে কোশ্চেন থাকলো, হ্যাঁ একটা ম্যাথ দেখাইতে পারবো কিনা জানি না, দাঁড়াও স্ট্রাকচার খুঁজে পাচ্ছি না কেন, আচ্ছা পাইছি, ওকে। তো দেখো যে কোশ্চেনটা হচ্ছে যে দুইটা বস্তু একটা স্প্রিং এ ছিল আর কি, ঠিক আছে, যে এখানে একটা স্প্রিং ছিল বাঁধা, সেই স্প্রিং এ দুইটা বস্তু, একটা হচ্ছে m1 এরপর আর একটা হচ্ছে কি বলো m2, হ্যাঁ। তো এরা সাম্যাবস্থায় আছে, স্প্রিং এর যে স্প্রিং কনস্ট্যান্ট সেটা হচ্ছে k, এটা নরমালি সাম্যাবস্থায় আছে, মানে দুলতেছে না আর কি, মানে উপর নিচ করতেছে না। তো এখন আমি কি করলাম, হঠাৎ করে খুব আস্তে আস্তে m2 কে সরাই নিলাম। কি করলাম বলো, খুব আস্তে আস্তে m2 কে সরাই নিলাম। তাহলে খুব আস্তে আস্তে m2 কে যদি সরাই নেই তাহলে তুমি খুব ইজিলি বুঝতেছো যে এই জিনিসটা এখন কি করতে থাকবে বলো, দুলতে থাকবে। কি গতিতে দুলতে থাকবে, সরল চন্দ্রিত গতিতে দুলতে থাকবে। তো কোশ্চেন হলো যদি আমি m2 কে আস্তে সরাই নেই তাহলে তোমার ওমেগা এর মান কি হবে, ওমেগা ইকুয়াল টু কত হবে, আর হচ্ছে a ইকুয়াল টু কত হবে, বিস্তারটা কত, আর হচ্ছে a ইকুয়াল টু কত, ঠিক আছে। এই জিনিসটা আমরা তোমাদের কাছে কোশ্চেন একটু পজ করে জিনিসটা একটু চিন্তা করবো আর কি, হ্যাঁ, যে আমরা দেখতে পারবো কিনা আজকে। আচ্ছা শুরু করি, দেখো যে পজ করে একটু মাথা ঠান্ডা করে 10 মিনিট চিন্তা করো। মানে আমরা m2 কে সরাই নিছি, সরাই নেওয়ার পরে এই জিনিসটা সরল চন্দ্রিত গতিতে দোলা শুরু করছে, তাহলে তার ওমেগার মান কত আর হচ্ছে a এর মান কত। তো আমরা আগে a এর মানটা বের করার চেষ্টা করি। দেখো যে এই স্প্রিংটা ফার্স্টে যখন তুমি এই m1 আর m2 ঝুলাইছো তখন তোমার কি পরিমাণ সরে আসছে দেখো, x0 পরিমাণ। কি পরিমাণ তার, সে সাম্যাবস্থায় কি পরিমাণ ছিল দেখো, x0 পরিমাণ উপরে নিচে করতেছে আর কি। তাহলে আমরা কি বলতে পারি দেখো, k ইনটু x0 এটা ইকুয়াল টু হচ্ছে m1 প্লাস m2 ইনটু হচ্ছে কি বলো g, ঠিক আছে। আমরা জানি যে ইকুইলিব্রিয়াম পজিশনে যখন থাকে,
দেখো এই x নটটা হচ্ছে তার সেই বিস্তারটা আর কি, মানে সেই x নট উপরেও যাবে আবার x নট নিচেও নামবে, কিন্তু এই পজিশনে হচ্ছে k ইনটু x নট ইকুয়াল টু হচ্ছে m1 প্লাস m2 ইনটু হচ্ছে কি বলো g। বুঝতে পারছি? ওকে, তো এখন আমি যদি m1 m2 কে সরাই নেই, m2 কে যদি সরাই নেই তাহলে দেখো তাহলে জিনিসটা কি করবে, শুধু k আছে, তাহলে এখন আছে হচ্ছে তোমার m1 আছে, কি আছে বলো m1 আছে, তাহলে এই m1 এর সাম্যাবস্থাটা কি হয়ে যাবে দেখো, কমে যাবে না, কমে কতটুকু হয়ে যাবে, x প্রাইম হয়ে যাবে। তাহলে x প্রাইম যদি হয়ে যায় তাহলে এর যে বিস্তারটা আগে ছিল হচ্ছে x নট, এখন হচ্ছে x প্রাইম। হ্যাঁ, তাহলে তার যে বিস্তার মানে এর মান যেটা আর কি, সেই a ইকুয়াল টু তাহলে কত হবে, a ইকুয়াল টু হবে হচ্ছে x নট মাইনাস x প্রাইম। কত হবে বলো, x নট মাইনাস x প্রাইম। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে k ইনটু x প্রাইম ইকুয়াল টু হচ্ছে m1 ইনটু হচ্ছে কি বলো g। বুঝা গেছে? তাহলে সুন্দর মতো করে দেখো, তুমি এখানে কিন্তু x নট এর মানটা তুমি বের করতে পারবে। কি আসছে x নট এর মানটা, m1 প্লাস m2 ইনটু g ডিভাইডেড বাই কত বলো k। আর এখানে কত আসছে, এখানে আসছে হচ্ছে তোমার x প্রাইম, যেটা x প্রাইম ইকুয়াল টু হচ্ছে m1 ইনটু g ডিভাইডেড বাই k। তাহলে এখানে বসাও, প্রথমটা হচ্ছে m1 প্লাস m2 বাই ইনটু g বাই k ইনটু g বাই k মাইনাস কত বলো m1 ইনটু g বাই k। তাহলে m1 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কত আসছে দেখো m2 ইনটু g ডিভাইডেড বাই k। মজার ব্যাপার কি খেয়াল করছো, যে আমি m2 কে সরাই নিচ্ছি, সরাই নেওয়ার পরেও তোমার যে এই যে বস্তুটা, এই বস্তুটার যে বিস্তার, সেই বিস্তারটা হচ্ছে কত আসছে দেখো m2 g বাই k আসছে, m1 এর উপর কিন্তু ডিপেন্ড করতেছে না। হ্যাঁ, তাহলে যাকে সরাবো তার উপর বিস্তারটা ডিপেন্ড করতেছে। বুঝা গেছে? তো এই জিনিসটা যদি ওমেগা বের করতে বলছো, ওমেগা বের করার দ্বিতীয় ক্ষেত্রে কোনো ব্যাপার না, মানে দ্বিতীয় ক্ষেত্রে তো ওমেগা এর তো স্প্রিং কনস্ট্যান্ট তো কোনো চেঞ্জ হয় না। তাহলে ওমেগা ইকুয়াল টু কত বলো, রুট ওভার k বাই m। তো m বলতে এখন k আছে বলো m1, তাহলে ওমেগা ইকুয়াল টু কত হবে, রুট ওভার k বাই m1। আর বিস্তারটা কত হবে দেখো m2 g বাই তোমার k। তো আশা করি তোমাদের এই টাইপের প্রবলেম আর এর চেয়ে বেশি আর টাফ কোনো প্রবলেম নাই স্প্রিং দিয়ে। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই ভালো লাগছে আশা করি। তো তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবা। আর আমাদের যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর নেক্সট ভিডিও দেখার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ।